আজকের গল্প শুধু এক সিরিয়াল কিলারের নয়, এই গল্প দুই সেরা পুলিশ অফিসারেরও, যারা একে অপরকে হারাতে গিয়ে এবং ক্ষমতার লোভে আইনকে নিজেদের পায়ে পিষে ফেলে। কিন্তু তারা দুজনেই জানতো না যে দানবকে তারা খুঁজছে সে তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। কেই দানব আর কে জিতবে এই লড়াইয়ে, পুলিশ নাকি পশু? এই গল্পের শেষটা আপনার ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। তাই চলুন সাক্ষী থাকা যাক এমন এক লড়াইয়ের যেখানে শিকারী একসময় শিকারে পরিণত হয়। গল্পের শুরু হয় এক ভোরে, যখন শহরের সব থেকে দক্ষ পুলিশ ক্যাপ্টেনদের একজন ক্যাপ্টেন জিয়াং একটি জরুরি কল পেয়ে ছুটে চলেন সমুদ্রের ধারের দিকে। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন তার আগেই ঘটনাস্থলে হাজির তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টিম ওয়ানের ক্যাপ্টেন হান। ঘটনাটা প্রথম নজরে আসে এক জেলের। তিনি সকালে মাছ ধরতে এসে কাদামাটির মধ্যে মানুষের একটি কাটা হাত দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠেন। খবর পেয়ে ক্যাপ্টেন হান পুরো এলাকা ঘিরে ফেলেন এবং তার টিমকে নির্দেশ দেন লাশের বাকি অংশ খুঁজে বের করার জন্য। কিছুক্ষণের মধ্যেই কাদামাটি আর জলের ভেতর থেকে বেরিয়ে আসে এক ছিন্ন ভিন্ন দেহ, আর সব থেকে গুরুত্বপূর্ণ, মৃতদেহের মাথাটিও খুঁজে পাওয়া যায়। মাথাটি হাতে নিয়ে ক্যাপ্টেন হানের বুকটা ধড়াস করে ওঠে। ছবি মিলিয়ে তিনি নিশ্চিত হন এই মৃতদেহ আর কারো নয়, বরং সেই নিখোঁজ হাই স্কুল ছাত্রী মিজেনের, যার কেস তিনি গত 17 দিন ধরে তদন্ত করছিলেন। তিনি ভাবতেও পারেননি যে মেয়েটিকে তিনি জীবন্ত খুঁজে বের করার শপথ নিয়েছিলেন, তার সাথে এমন নির্মম পরিণতিতে দেখা হবে। ফরেন্সিক রিপোর্ট আসার পর রহস্য আরও ঘনীভূত হয়। রিপোর্টে জানা যায় মিজেনের সাথে মৃত্যুর আগে কোনো শারীরিক অত্যাচার করা হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, খুনির উদ্দেশ্য কী ছিল? কেন সে মেয়েটিকে এমন নির্মমভাবে টুকরো টুকরো করে কেটে ফেলল? এই খুনি কি কোনো মানুষ, নাকি মানুষরূপী এক জানোয়ার? এই ঘটনার পর ডিপার্টমেন্টের চিফ ক্যাপ্টেন হানের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেন। তাই তিনি এক মুহূর্ত দেরি না করে ক্যাপ্টেন জিয়াংকে তার টিম নিয়ে এই তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তটা ক্যাপ্টেন হানের অহংকারে মারাত্মক আঘাত করে। তার মনে হয় চিফ সরাসরি তার যোগ্যতাকে অপমান করছেন। কিন্তু চিফের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানেই শেষ নয়। চিফ গোপনে ক্যাপ্টেন জিয়াংকে ডেকে বলেন, ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের চেয়ারটা খালি হতে চলেছে, আর আমি ওই চেয়ারে তোমার মতো একজনকেই দেখতে চাই, হানের মতো বেপরোয়া কাউকে নয়। ব্যাস, এরপর থেকেই শুরু হয়ে যায় দুই বাঘা ক্যাপ্টেনের মধ্যে এক ঠান্ডা যুদ্ধ। এ শুধু একটা কেস সমাধানের লড়াই নয়, এ হলো ক্ষমতা, সম্মান আর প্রমোশনের লড়াই। যে আগে খুনিকে ধরতে পারবে সেই হবে বিজয়ী। পরের দিন দুই ক্যাপ্টেন তাদের তদন্ত শুরু করেন সেই গির্জা থেকে, যেখানে মিজেন বেঁচে থাকতে প্রায়ই আসত। ক্যাপ্টেন জিয়াং জানতে পারেন মৃত্যুর আগে মিজেনকে শেষবার এখানকার ফাদারের সাথেই দেখা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ফাদার তাদের সামনে আসেন, কিন্তু জিয়াংয়ের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে পড়তেই ফাদারের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি হঠাৎ করেই উল্টো দিকে দৌড়াতে শুরু করেন। ফাদারের এই আচরণই তাকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। জিয়াং এবং হান দুজনেই তাকে তাড়া করে ধরে ফেলেন। ফাদারের ঘরে তল্লাশি চালিয়ে যা পাওয়া যায় তা দেখে সবাই চমকে ওঠে। পুরো ঘরটা মিজানের ছবিতে ভরা, এমনকি ফাদারের মুখ থেকে একটা অর্ধেক ছেঁড়া ছবিও বের করা হয়, যা তিনি পালানোর সময় নষ্ট করার চেষ্টা করছিলেন। এটা পরিষ্কার যে এই ফাদার মিজানের ওপর দিনের পর দিন ধরে নজর রাখছিল। জিয়াং প্রায় নিশ্চিত হয়ে যান যে এই ফাদারই সেই ভয়ঙ্কর খুনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিয়াং তদন্ত করে আরও জানতে পারেন যে এই ফাদার একসময় মেডিকেল কলেজের ছাত্র ছিল, কিন্তু এক সহপাঠিনীকে আঘাত করার অপরাধে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এতগুলো প্রমাণ সামনে থাকার পরও ফাদার নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। তিনি বলেন মিজেনই নাকি তাকে পছন্দ করত এবং এই ছবিগুলো সেই তাকে পাঠিয়েছিল। তখনই ক্যাপ্টেন জিয়াং তার শেষ তাসটি চালেন। তিনি এমন এক মানসিক ফাঁদ পাতেন যেখান থেকে ফাদারের বের হওয়া অসম্ভব ছিল। জিয়াং তাকে সেই মেডিকেল কলেজের মেয়েটির কথা মনে করিয়ে দেন, যাকে তিনি আঘাত করেছিলেন। তিনি বলেন, তুমি কি জানো তোমার জন্য সেই মেয়েটি মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, আর মেয়ের শোক সহ্য করতে না পেরে তার মাও কিছুদিন পরে মারা যান। এই কথা শোনার সাথে সাথেই ফাদারের ভেতরের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায়। নিজের অতীতের ভুলের জন্য দুটো জীবন শেষ হয়ে গেছে এটা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চিৎকার করে নিজের অপরাধ স্বীকার করে নেন। তিনি বলেন, হ্যাঁ, আমি মিজেনকে খুন করেছি। জিজ্ঞাসাবাদ ঘরের বাইরে তখন হাততালির ঝড়। সবাই ক্যাপ্টেন জিয়াংয়ের বুদ্ধির তারিফ করছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে একজনের মুখেই শুধু হাসি ছিল না। তিনি হলেন ক্যাপ্টেন হান। পরের দিন সকালেই ঘটে এক নাটকীয় ঘটনা। ক্যাপ্টেন হান নিজের ক্ষমতা বলে গোপনে সেই ফাদারকে থানা থেকে ছেড়ে দেন, আর থানার গেটের বাইরে আসতেই আগে থেকে ওত পেটে থাকা মিজানের বাবা দৌড়ে এসে ফাদারের পেটে ছুরি বসিয়ে দেন। মেয়ের হত্যার প্রতিশোধ নিতে তিনি আইন নিজের হাতে তুলে নেন। এই খবর পেয়ে ক্যাপ্টেন জিয়াং রাগে আগুন হয়ে থানায় ছুটে আসেন এবং সরাসরি ক্যাপ্টেন হানের কলার চেপে ধরেন। তিনি চিৎকার করে বলেন, এটা তুমি কি করলে? আমার হাতে আসা কেসটা তুমি নষ্ট করে দিলে। তখন ক্যাপ্টেন হান শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দেন, কারণ ওই ফাদার আসল খুনি নয়,
হান জানান তার তদন্তে বেরিয়ে আসে যে ফাদারকে কলেজ থেকে বের করে দেওয়া হয়নি, বরং সে রক্ত দেখে ভয় পেত, তাই নিজেই পড়াশুনো ছেড়ে দিয়েছিল। যে মানুষ রক্ত দেখে ভয় পায় সে কিভাবে এমন নির্মমভাবে কাউকে খুন করতে পারে? হান আরেকটি কুরিয়ারের রসিদও খুঁজে বের করেন, যা প্রমাণ করে ছবিগুলো সত্যিই মি জেনি তাকে পাঠিয়েছিল। এইভাবে ক্যাপ্টেন হান ফাদারকে নির্দোষ প্রমাণ করেন ঠিকই, কিন্তু এর ফলে জিয়াংয়ের সাথে তার শত্রুতা চরমে পৌঁছায়। কেসটা আবার সেই শূন্যে এসেই দাঁড়ায়, পুলিশের হাতে কোনো সূত্রই বাকি থাকে না। এক গভীর রাতে যখন ক্যাপ্টেন জিয়াং হতাশায় ডুবেছিলেন, তার কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিল তার এক পুরনো সোর্স দাহুয়া। দাহুয়া এক গ্যাংস্টার বসের চক্রান্তের শিকার হয়ে 3 বছর জেল খেটে সদ্য ছাড়া পেয়েছে। সে জিয়াংকে ফোন করে বলে, আমার প্রতিশোধ নিতে তোমার সাহায্য লাগবে, আর এর বিনিময়ে আমি তোমাকে মিজেন হত্যা মামলার খুনির ব্যাপারে এমন এক সূত্র দেব যা তোমাকে সরাসরি তার দরজায় পৌঁছে দেবে। এই কথা শুনে হতাশ জিয়াংয়ের চোখে আশার আলো জ্বলে ওঠে। তিনি সাথে সাথে দাহুয়ার দেওয়া ঠিকানায় ছুটে যান। সেখানে পৌঁছে তিনি গাড়ি থেকে নামলেও ইঞ্জিন বন্ধ করেননি, কারণ তিনি দাহুয়ার সাথে বেশি সময় নষ্ট করতে চাননি। কিন্তু দাহুয়া তাকে জোর করে নিজের গাড়িতে বসতে বলে। জিয়াং কিছুটা দ্বিধা নিয়েই তার গাড়িতে বসেন, আর ঠিক সেই সুযোগে দাহুয়া জিয়াংয়ের গাড়ির কাছে গিয়ে ইঞ্জিন বন্ধ করার ছলে তার সার্ভিস রিভলভারটি চুরি করে নেয়। এরপর দাহুয়া জিয়াংকে নিয়ে এক অন্ধকার গলির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎই সামনে একটি কালো গাড়ি এসে তাদের পথ আটকায়। দাহুয়া জিয়াংকে গাড়িতেই থাকতে বলে নিজে নেমে গিয়ে সেই কালো গাড়ির ভেতরে থাকা লোকটিকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরে জিয়াং নিজের বন্দুকের জন্য হাত বাড়ান, আর ঠিক তখনই তার রক্ত হিম হয়ে যায়। তার বন্দুকটি সেখানে নেই। তিনি বুঝতে পারেন দাহুয়া তাকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছে। কিছুক্ষণ পর দাহুয়া তার কাজ শেষ করে গাড়িতে ফিরে আসে এবং জিয়াংয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে সেখান থেকে পালাতে বলে। এক নির্জন জায়গায় আসার পর দাহুয়া বন্দুক নামিয়ে আত্মসমর্পণ করে। সে জানায় যাকে সে মেরেছে সেই লোকটাই তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল, আর সে জিয়াংয়ের বন্দুক ব্যবহার করেছে যাতে পুলিশি তদন্তে জিয়াং তাকে বাঁচানোর জন্য বাধ্য হয়। শুরু হয় এক ব্ল্যাকমেলের খেলা। দাহুয়া জিয়াংকে একটি চুক্তি অফার করে, তুমি আমাকে এই খুনের দায় থেকে বাঁচাও, লাশটা গুম করতে সাহায্য করো, আর আমি তোমাকে সিরিয়াল কিলারের ঠিকানা দেব। একদিকে তার নীতি, তার ইউনিফর্মের সম্মান, আর একদিকে কেসটা সমাধানের তীব্র জেদ। ক্যাপ্টেন জিয়াং এক কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ান। অবশেষে তিনি রাজি হয়ে যান। সেই রাতে একজন পুলিশ অফিসার হয়েও তিনি একজন খুনিকে প্রমাণ লোপ করতে সাহায্য করেন। ভোর পর্যন্ত কাজ করে ক্লান্ত জিয়াং যখন বাড়ি ফেরেন, তখন দাহুয়ার দেওয়া সূত্র তার হাতে। সে জানিয়েছে খুনিরা একটি পুরনো অ্যাপার্টমেন্টের 503 নম্বর ঘরে থাকে। সেখানে বাবা ও ছেলে দুজন বাস করে। বাবা চুই ওয়ানঝি, বয়স 74, খুবই অসুস্থ, আর ছেলে চুই ঝেঝি, যিনি দিনের পর দিন ঘর থেকে বেরোন না। এদিকে ক্যাপ্টেন হান জিয়াংয়ের এই হঠাৎ পাওয়া সূত্রের ওপর সন্দেহ করতে শুরু করেন। তিনি প্রশ্ন তোলেন, যে কেসের কোনো কিনারা ছিল না সেখানে তুমি হঠাৎ করে খুনির ঠিকানা কিভাবে পেলে? তখন জিয়াং তার তদন্তে পাওয়া একটি প্রমাণ সবার সামনে আনেন। তিনি বলেন, ওই অ্যাপার্টমেন্টের নিচে পার্ক করা একটি ভ্যানের ভেতর থেকে শুধু মি জেনের নয়, আরও একাধিক মানুষের রক্তের দাগ পাওয়া গেছে। এই একটি প্রমাণই পুরো কেসটাকে নাড়িয়ে দেয়। এটা আর একটা সাধারণ খুনের মামলা নয়, এটা এক ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের ঘটনা। চিফ এক মুহূর্ত দেরি না করে নির্দেশ দেন, এখন থেকে পুরো পুলিশ বাহিনী ক্যাপ্টেন জিয়াংয়ের নেতৃত্বে কাজ করবে। জিয়াং তার টিম নিয়ে সেই অ্যাপার্টমেন্টের চারপাশে জাল বিছিয়ে দেন। তাদের একমাত্র লক্ষ্য 503 নম্বর ঘরের রহস্যময় বাবা ছেলের গতিবিধির ওপর নজর রাখা। কিছুক্ষণ অপেক্ষার পর 74 বছর বয়সী অসুস্থ বৃদ্ধ চুই ইউয়ানঝি ঘর থেকে বেরিয়ে আসেন এবং তার ভাঙা ঠেলাগাড়িটা ঠেলতে ঠেলতে আবর্জনা কুড়ানোর জন্য চলে যান। জিয়াং তাকে দেখলেন, কিন্তু তাকে আটকানোর কোনো নির্দেশ দিলেন না, কারণ তার ভয় ছিল বৃদ্ধকে ধরলে ভেতরের আসল শিকার তার ছেলে চুই ঝেঝি সতর্ক হয়ে যাবে। জিয়াংয়ের আসল সন্দেহটা ওই ছেলের ওপরেই। কিন্তু অপেক্ষা করতে গিয়েই ঘটে গেল মারাত্মক ভুল। ক্যাপ্টেন জিয়াং কোনো নির্দেশ দেওয়ার আগেই ক্ষমতার লোভে অন্ধ ক্যাপ্টেন হান আবার বেপরোয়া হয়ে ওঠেন। তিনি একাই সেই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন এবং খালি হাতেই চুই ঝেঝিকে ধরতে যান। হানের এই হঠকারী পদক্ষেপ দেখেই জিয়াং বুঝে যান একটা বড় বিপদ ঘটতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে পুরো টিমকে নির্দেশ দেন হানকে সাহায্য করতে এবং খুনিকে ধরতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা মাফিয়ারা সতর্ক হয়ে যায় এবং অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এই গোলমালের মধ্যেই জিয়াং এবং হান একে অপরকে কভার দিয়ে 503 নম্বর ঘরে ঢুকে পড়েন। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলেন তাতে তাদের মাথা ঘুরে গেল। ভয়ঙ্কর খুনি চুই ঝেঝি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আরাম করে বাদাম খাচ্ছে। জিয়াং এক লাফে এগিয়ে গিয়ে তাকে হাতকড়া পরাতে যান, কিন্তু তখনই ঘটে এক অকল্পনীয় ঘটনা। জানোয়ারটা হঠাৎ পাল্টা আক্রমণ করে এবং জিয়াংয়ের এক সহকর্মীকে জিম্মি করে 5 তলার জানলা দিয়ে নিচে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
নিজের চোখের সামনে সহকর্মীর এমন মৃত্যু দেখে ক্যাপ্টেন জিয়াং গভীর অপরাধবোধে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। এরপর তিনি পাগলের মতো সেই ঘরের ভেতর প্রমাণ খুঁজতে শুরু করেন, আর তখনই তিনি দেয়ালের পেছনে একটি গোপন ঘরের সন্ধান পান। দরজা খুলতেই রক্তের এক তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধে তার গা গুলিয়ে ওঠে। সেই ঘরটা ছিল একটা জলজান্ত কসাইখানা। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষ কাটার ভয়ঙ্কর সব যন্ত্রপাতি, কিন্তু সব থেকে শিউরে ওঠার মতো বিষয় ছিল অন্য কিছু। ঘরটা ভর্তি ছিল ক্যাসেট রেকর্ডারে। জিয়াং কাঁপা কাঁপা হাতে একটি রেকর্ডার চালু করতেই তার কানে ভেসে আসে একটা মেয়ের মৃত্যুর আগের যন্ত্রণাদায়ক আর্তনাদ। তিনি বুঝতে পারেন এই বিকৃত মনসিক্ষতার খুনি তার শিকারদের মৃত্যুর আগের ছটফটানির শব্দ রেকর্ড করে শুনত। এটা ছিল তার এক পাশবিক নেশা। কেস প্রায় সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন হানের বোকামির জন্য 3 জন পুলিশ অফিসারের মৃত্যু হওয়ায় তিনি বড় বিপদে পড়েন। প্রমোশন তো দূরের কথা, তার চাকরি থাকবে কিনা সেটাও এখন নির্ভর করছে ক্যাপ্টেন জিয়াং রিপোর্টে কি লিখবেন তার ওপর। এই প্রথমবার বেপরোয়া ক্যাপ্টেন হান ভয় পেলেন। তিনি জিয়াংয়ের কাছে গিয়ে অনুরোধ করেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু জিয়াং তাকে সাফ জানিয়ে দেন তিনি রিপোর্টে সত্যিটাই লিখবেন। এই কথা শুনে হান প্রচণ্ড রেগে যান এবং জিয়াংয়ের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন, কিন্তু তিনি জানতেন না তার আগেই জিয়াংয়ের বিপদ ঘনিয়ে আসছিল। ক্যাপ্টেন হান খবর পান নদীতে একটি নতুন লাশ পাওয়া গেছে। হ্যাঁ, এই লাশটি ছিল সেই ব্যক্তির যাকে দা হুয়া সেদিন জিয়াংয়ের সামনে গুলি করে মেরেছিল। এবার ভয় পাওয়ার পালা ছিল জিয়াংয়ের। তিনি বুঝতে পারেন ধরা পড়লে তার কেরিয়ার শেষ। ক্যাপ্টেন হান তদন্ত করে জানতে পারেন লাশের গায়ে পাওয়া বুলেটগুলো সাধারণ কোনো বুলেট নয়, এগুলো শুধু পুলিশেরাই ব্যবহার করে। এরপর তিনি দাহুয়াকে খুঁজে বের করেন। দাহুয়া নিজেকে বাঁচানোর জন্য বলে দেয় যে ক্যাপ্টেন জিয়াং তার হয়ে সাক্ষ্য দিতে পারবেন। এই কথা শুনে ক্যাপ্টেন হান চমকে যান। তিনি ভাবতে পারেননি এই ঘটনার সাথে জিয়াংও জড়িত। তিনি বুলেটগুলো পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠান। জিয়াং বুঝতে পারেন ধরা পড়ার আগে তাকে ওই বুলেটগুলো পাল্টে ফেলতে হবে। তিনি সুযোগ খুঁজতে ফরেন্সিক ল্যাবে যান। সেখানে দেখা যায় ল্যাবের দায়িত্বে আছেন আমেই, যিনি সম্পর্কে জিয়াংয়ের প্রাক্তন স্ত্রী। জিয়াং তদন্তের অজুহাতে অটোপসি রুমে ঢোকেন এবং আমেই অন্যদিকে যেতেই বুলেটগুলো পাল্টানোর চেষ্টা করেন, কিন্তু তাড়াহুড়োয় তার হাত থেকে 6টা বুলেট মেঝেতে পড়ে যায়। তিনি অনেক খুঁজেও মাত্র 5টা খুঁজে পান। ঠিক তখনই আমেই ঘরে ফিরে আসেন, কিন্তু তিনি জিয়াংয়ের অস্বাভাবিকতা লক্ষ্য করেননি, বরং তিনি জিয়াংকে এমন এক তথ্য দেন যা শুনে জিয়াংয়ের পায়ের তলার মাটি সরে যায়। আমেই জানান চুই ঝেজির মৃতদেহ পরীক্ষা করে দেখা গেছে তার 2টি হাতই আগুনে পড়া এবং নার্ভগুলো সম্পূর্ণ নষ্ট। অর্থাৎ একটা মানুষকে টুকরো টুকরো করার মতো শক্তি তার হাতেই ছিল না। তার মানে আসল খুনি সে নয়। আসল খুনি হলো তার 74 বছর বয়সী অসুস্থ বৃদ্ধ চুই ইউয়ান জি, যাকে তারা সামান্য একজন বৃদ্ধ ভেবে ছেড়ে দিয়েছিল। সেই নিরীহ চেহারার আড়ালেই লুকিয়েছিল এক রক্তপিপাসু জানোয়ার। জিয়াং অবাক হয়ে যান। তিনি ভাবতে পারেননি আসল খুনি তার চোখের সামনেই ছিল, অথচ তিনি তাকে চিনতে ভুল করেছেন। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন হান ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন, আর তার দরজা খোলার ধাক্কাতেই সেই হারিয়ে যাওয়া বুলেটটি গড়িয়ে আমির পায়ের কাছে চলে আসে। শব্দটা শুনে আমি নিচের দিকে তাকান এবং বুলেটটি দেখতে পান। এক মুহূর্তে তিনি সবটা বুঝে যান। তিনি জিয়াংয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে চুপচাপ বুলেটটি নিজের পায়ের নিচে চেপে দেন। জিয়াং হাঁপ ছেড়ে বাঁচেন। পরে চিফ ক্যাপ্টেন হানকে ডেকে জিয়াংয়ের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে বলেন, কারণ জিয়াং তার রিপোর্টে সেই রেডের সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছিল, যাতে হানের চাকরি বেঁচে যায়। এই কথা শুনে হান গভীর অপরাধবোধে ভুগতে থাকেন। অন্যদিকে জিয়াং রাতে আমির বাড়ি যান তাকে ধন্যবাদ জানাতে, কিন্তু দুজনের মধ্যে পুরনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় এবং জিয়াং রেগে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি ভাবতে পারেননি এটাই তাদের শেষ দেখা হবে। আসল খুনি সেই বৃদ্ধ চুই ইউয়ান ঝি গোপনে জিয়াংকে অনুসরণ করছিল। জিয়াং যেই চলে যান, সেই অসুস্থ বৃদ্ধ আমির ঘরে ঢুকে তাকে নির্মমভাবে খুন করে ফেলে। অন্যদিকে জিয়াং খবর পান যে খুনিকে একটি ক্লিনিকের আশেপাশে দেখা গেছে। তিনি সেখানে ছুটে যান, কিন্তু তিনি পৌঁছানোর আগেই সেই বৃদ্ধ শয়তান একটি সিরিঞ্জ হাতে তার পেছনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু সেই বৃদ্ধ জিয়াংয়ের শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়। ইঞ্জেকশনের বিষক্রিয়ায় জিয়াংয়ের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে থাকে। তখন সেই খুনি পৈশাচিক হাসি হেসে একটা রেকর্ডার চালু করে। তাতে বাজতে থাকে আমির মৃত্যুর আগের যন্ত্রণাদায়ক চিৎকার। এই শব্দ শুনে জিয়াংয়ের ভেতরের সমস্ত মনুষ্যত্ব ক্রোধে ফেটে পড়ে। তিনি এক আহত পশুর মতো গর্জন করে ওঠেন এবং অবশ হতে থাকা শরীর নিয়েই তার রিভলভার বের করে খুনির লক্ষ্যে গুলি চালাতে শুরু করেন। ক্যাপ্টেন হান যখন সেখানে পৌঁছান, ততক্ষণে সব শেষ। খুনি মাটিতে মরে পড়ে আছে, আর তার পাশে ক্যাপ্টেন জিয়াংও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এভাবেই এক চাঞ্চল্যকর মামলার সমাধান হয়। ক্যাপ্টেন হান প্রমোশন পেয়ে বিভাগীয় প্রধান হন, কিন্তু সেই চেয়ারে বসে তিনি বুঝতে পারছিলেন না যে ক্ষমতার জন্য তারা এত লড়াই করলেন, তার শেষে তারা পুলিশ থাকতে পারলেন নাকি নিজেরাই একটা পশুতে পরিণত হলেন। দ্য বিস্ট সিনেমাটা শেষ হওয়ার পর আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, আসল পশুটা কে? যে লোকটি নির্মমভাবে খুন করছিল ছেলে, নাকি যে পুলিশরা আইন ও নীতির সীমা পেরিয়ে সেই খুনিকে ধরতে গিয়ে নিজেরাই দানব হয়ে উঠেছিল? এই গল্পটা আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। আমাদের সবার মধ্যেই একজন ক্যাপ্টেন জিয়াং এবং একজন ক্যাপ্টেন হান বাস করে। আমাদের ভেতরেও ভালো এবং মন্দের এক অন্তহীন লড়াই চলতে থাকে। ক্ষমতা, সম্মান আর জেতার নেশা, এই জিনিসগুলো অনেক সময় আমাদের এতটাই অন্ধ করে দেয় যে আমরা ঠিক আর ভুলের পার্থক্যটাই ভুলে যাই। ক্যাপ্টেন জিয়াং একজন ভালো অফিসার ছিলেন, কিন্তু একটা কেস সমাধান করার জেদ তাকে একজন অপরাধীকে বাঁচাতে বাধ্য করে। ক্যাপ্টেন হানও দক্ষ ছিলেন, কিন্তু তার অহংকার আর অধৈর্য কেড়ে নেয় 3টে নিরীহ প্রাণ। তারা দুজনেই পশুটাকে ধরতে গিয়ে নিজেদের ভেতরের পশুটাকে জাগিয়ে তুলেছিল। এই গল্প থেকে আমাদের সবথেকে বড় শিক্ষা হলো, জীবনের সবথেকে বড় যুদ্ধটা বাইরের শত্রুর সাথে নয়, বরং নিজের ভেতরের লোভ, রাগ আর অহংকারের সাথে। আপনি যখন কোনো লক্ষ্যের দিকে ছুটছেন, তখন একবার নিজেকে প্রশ্ন করুন, এই দৌড়ে আমি কি আমার মনুষ্যত্বকে পেছনে ফেলে আসছি? আমি কি আমার নীতিগুলোকে বিসর্জন দিচ্ছি? কারণ দিনের শেষে আপনি কি পেলেন তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন মানুষ হিসেবে বেঁচে থাকলেন। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য শুধু গল্প শোনা নয়, বরং গল্পের আড়ালে লুকিয়ে থাকা জীবনমুখী বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি আজকের এই আলোচনা আপনার মনে স্বল্প হলেও দাগ কেটে থাকে, যদি আপনাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম গভীর আলোচনার অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে ভালো সিনেমার গভীরে ডুব দিই আর জীবনকে নতুন করে দেখি। ধন্যবাদ।